Hello everyone, welcome to Accounting in Minds. আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরেকটি বিষয় ভ্যাট মানে মূল্য সংযোজন কর নিয়ে আলোচনা করব। তো আমাদের ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো ভ্যাট কাকে বলে বা মূসক কাকে বলে? যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে। এটি একটি পরোক্ষ কর। তো এটা কখন প্রবর্তন হয়? ভ্যাটের হার কত? আমরা জানি যে বাংলাদেশে 1991 সালের 1 জুলাই ভ্যাট চালু হয় এবং সাধারণ অবস্থায় ভ্যাটের হার 15% মানে 15%। তো ভ্যাট আসলে কে কাকে প্রদান করে বা কার মাধ্যমে আসলে হচ্ছে ভ্যাটটা সরকারি কোষাগারে জমা হয়? যে উৎপাদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাটের অর্থ ভোক্তাদের নিকট থেকে আদায় করে এবং তা সরকারি কোষাগারে জমা করে, অর্থাৎ ভোক্তাই হচ্ছে মূলত ভ্যাটটা পরিশোধ করে বা বহন করে। এখন আমরা ভ্যাট সংক্রান্ত অ্যাকাউন্টিং যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলা দেখার চেষ্টা করব। আসলে ভ্যাট নির্ণয় পদ্ধতিটা কি? আমরা আসলে দুইভাবে ভ্যাটটা নির্ণয় করি বা দুইটা কন্ডিশনে আসলে ভ্যাটটা দুইভাবে নির্ণয় করি। প্রথম হচ্ছে দেখি যদি ক্রয় বা বিক্রয়ের উপর ভ্যাট ধার্য করা হয় তবে সাধারণ নিয়মে শতকরা হারে ভ্যাট নির্ণয় করতে হবে। যেমন 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো এবং এর উপর 15% হারে ভ্যাট ধার্য করা হলো। এক্ষেত্রে আমরা ভ্যাট নির্ণয় করব 10,000 ইন্টু 15% মানে 1500 টাকা। এটা গেল একটা টার্ম। আরেকটা হচ্ছে যদি বলে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, মানে যদি ক্রয় বা বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত করা থাকে তবে বুঝতে হবে এটি মোট মূল্য। মানে আমরা যদি 115 টাকা দিয়ে কোনো জিনিস ক্রয় করি এবং যদি বলা থাকে যে এটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, মানে আমরা 115 টাকা পরিশোধ করছি এবং এটার মধ্যেই ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ পণ্যের মূল্য যদি হয় 100 টাকা তাহলে আমরা ভ্যাট দিয়েছি 15 টাকা। এই হচ্ছে মোট মূল্য 115 টাকা, মানে পণ্যের মূল্য 100% প্লাস ভ্যাট 15% ইকুয়াল টু মোট মূল্য কত? 115%। এক্ষেত্রে আমরা এটা নির্ণয় করতে পারি এভাবে যে যদি ক্রয় বা বিক্রয় করি তাহলে সেই মূল্য ইনটু 15 ভাগ 115, এভাবে আমরা কত টাকা ভ্যাট আসলো সেটা জানতে পারবো। যেমন 11,500 টাকার পণ্য ক্রয় করা হলো যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, মানে আমরা 11,500 টাকা যে পে করেছি এটার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত আছে। তো এক্ষেত্রে আমরা নির্ণয় করব কিভাবে? ওই যে সেকেন্ড ধাপে যেভাবে বলা হয়েছে সেইভাবে। এক্ষেত্রে ভ্যাট নির্ণয়ের পদ্ধতি হচ্ছে 11,500 ইন্টু 15 ভাগ 115 বা আমরা পাই কত? 1500 টাকা। তো আমরা এখন ভ্যাট সংক্রান্ত জাবেদা গুলা দেখি। তো 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো এবং এর উপরও 15% হারে ভ্যাট প্রদান করা হলো। এক্ষেত্রে আমরা জাবেদা কি করব? তো এখানে কিন্তু ভ্যাটটা অন্তর্ভুক্ত নেই, আলাদাভাবে ভ্যাটটা আমাদের প্রদান করতে হবে। মানে 10,000 টাকার পণ্য নগদে কিনলাম আমরা, তাহলে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা এবং সেখানে আমরা 15% ভ্যাট প্রদান করছি, তাহলে 10,000 টাকার 15% হচ্ছে 1500 টাকা। এটা আমরা লিখবো ভ্যাট চলতি হিসাব, মানে এটা হচ্ছে আমাদের সম্পদ। যখন আমরা কিনি তখন আমরা ভ্যাটটা সরকারকে অগ্রিম পে করি, এটা হচ্ছে আমাদের সম্পদ। আবার আমরা বিক্রয়ের মাধ্যমে জনগণের কাছ থেকে বা ভোক্তাদের কাছ থেকে সেই ভ্যাটটা কালেক্ট করি, তখন আমাদের ভ্যাটটা হচ্ছে দায়, তখন হয় ক্রেডিট। আর ক্রয় করার সময় ভ্যাট চলতি হিসাবে আমাদের সম্পদ, তখন হচ্ছে এটা ডেবিট। তাহলে আমরা 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো এবং ভ্যাট 15% হারে প্রদান করছি, সেটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, ভ্যাট চলতি হিসাব 10,000 এর 15% 1500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট, এই দুটার একসাথে করলে হয় 11,500 টাকা। তো বিপরীত দিকে আমরা যদি 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো এবং এর উপর 15% হারে ভ্যাট আদায় করা হলো, মানে আমরা সেকেন্ড জাবেদাটা যদি দেখি যেখানে আমরা 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি এবং 15% হারে ভ্যাট আদায় করেছি। তো এক্ষেত্রে আমরা নগদান হিসাব 23,000 টাকা। কিভাবে আসলো সেটা? সেটা নগদ পণ্য বিক্রি করে পেলাম
20,000 টাকা এবং ভ্যাট আদায় করেছি 3,000 টাকা, এই হচ্ছে টোটাল 23,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 23,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা এবং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 3,000 টাকা। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আলাদাভাবে ভ্যাট প্রদান। এখন আমরা দেখব যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে জাবেদাটা কি হবে। সেক্ষেত্রে জাবেদা সেম, মানে ক্রয়ের জাবেদা, ক্রয় ভ্যাটের জাবেদা যেরকম সেরকমই এবং বিক্রয় ভ্যাটের জাবেদা আমরা আগে যেরকম দিয়েছি সেরকমই, শুধু আমাদের টাকার পরিমাণ বা ক্যালকুলেশনে একটু চেঞ্জ হবে। যেমন 20,000 টাকার পণ্য যে আমরা বিক্রয় করেছি এবং এটার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত হয়েছে, মানে আমাদের বিক্রয় 20,000 টাকা না, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ভ্যাটও আছে। তো সেটা আমরা আলাদাভাবে আলাদা করব, আলাদা করে দেখাবো। তো সেটার নির্ণয় করার পদ্ধতি কি সেটা আমরা আগে দেখেছি, যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ইন্টু 15 ভাগ 115। তো আমরা সেটা যদি দেখি যে 20,000 ইন্টু 15 ভাগ 115, মানে আমরা ভ্যাট পেলাম এখানে 2609 টাকা। তাহলে এখানে আমাদের ভ্যাট এটা কত, 2609 টাকা। তো নগদান হিসাব 20,000 টাকা, মানে আমরা টোটাল 20,000 টাকা নিয়েছি, সেখানে হচ্ছে বিক্রয় এবং ভ্যাট দুটাই অন্তর্ভুক্ত আছে। তো সেখানে বিক্রয় আসলে কত, বিক্রয় হচ্ছে 17,391 টাকা আর ভ্যাট চলতি হিসাব হচ্ছে 2609 টাকা, মানে 20,000 টাকা থেকে 2609 টাকা বাদ দিলে আমাদের বিক্রয়, অ্যাকচুয়াল বিক্রয় হচ্ছে 17,391 টাকা আর বাকি 2609 টাকা আমরা কি ভ্যাট হিসাবে নিয়েছি। সেম ভাবে হচ্ছে ক্রয় করলেও যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে হচ্ছে আমরা সেটা সেম ভাবে মানে ক্যালকুলেশন করব। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখি যে আসবাবপত্র, মনিহারি, সরঞ্জাম এগুলোর উপরে আসলে কিভাবে ভ্যাটটা অ্যাপ্লাই হয়। তো এখানে পণ্য ক্রয় বা বিক্রয় ব্যতীত অন্য কোনো সম্পদ ক্রয় করলে তার উপর ভ্যাট হিসাব করা যাবে না, মানে এক্ষেত্রে ভ্যাটের পরিমাণ সংশ্লিষ্ট সম্পদের সাথে সমন্বিত হবে, মানে আলাদাভাবে আমরা জাবেদায় দেখাবো না, সেটা হচ্ছে ওই সম্পদের সাথে আমরা সমন্বয় করে দেখাবো। চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখি। তো কোনো আসবাবপত্র, মনিহারি, অফিস সরঞ্জাম 20,000 টাকায় ক্রয় করা হলো এবং 15% হারে 3,000 টাকা ভ্যাট প্রদান করা হলো। এই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে ওই আসবাবপত্র বা মনিহারি বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো এখানে আমরা আলাদাভাবে ভ্যাটটা দেখাবো না জাবেদায়, সেটার যে টাকাটা সেটা আমরা আসবাবপত্র বা অফিস সরঞ্জামের সাথে একসাথে যোগ করে দেখাবো। তো আসবাবপত্র, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে এখানে 20,000 টাকার আসবাবপত্র এবং 3,000 টাকার হচ্ছে ভ্যাট। তো এটা আসবাবপত্র বা মনিহারি বা অফিস সরঞ্জামের ক্ষেত্রে আলাদা করে দেখাতে হয় না, একসাথে দেখালেই হয়। তো এটা আসলে ভ্যাটটা আসলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে মানে প্রদর্শন করি বা আর্থিক অবস্থার বিবরণীতে এটার ইফেক্টটা কি সেটা জানার চেষ্টা করব। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা হচ্ছে ক্রয় ভ্যাট ও বিক্রয় ভ্যাটের পার্থক্যটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আসবে, মানে সেটা আমাদের কি সম্পদ হবে না দায় হবে, সেটা হচ্ছে ক্রয় ভ্যাট ও বিক্রয় ভ্যাটের পার্থক্যের মাধ্যমে আমরা জানতে পারবো। ক্রয় ভ্যাট বা ডেবিটের পরিমাণ বেশি হলে উভয় ভ্যাটের পার্থক্যের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের সাথে প্রদর্শিত হবে, মানে হচ্ছে আমরা এজ এ বিজনেসম্যান আমরা যখন ক্রয় করি তখন হচ্ছে সরকারকে ভ্যাটটা পরিশোধ করি। তো সেটা হচ্ছে আমাদের সম্পদ, কারণ এই ভ্যাট আমাদের প্রাপ্য নয়, সেটা হচ্ছে সরকারের প্রাপ্য। তো সেটা যখন আমরা ক্রয় করি সেটা তাদেরকে আমরা অগ্রিম পরিশোধ করি, তো সেটা হচ্ছে আমাদের সম্পদ। তো ক্রয়ের ভ্যাট যদি আমরা বিক্রয়ের ভ্যাট থেকে বেশি হয় তাহলে সেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে আমরা প্রদর্শন করব। বিপরীতভাবে আবার যদি আমরা বিক্রয় ভ্যাট যদি আমাদের ক্রয় ভ্যাট থেকে বেশি হয় তাহলে সেটা আমরা দায় পাশে প্রদর্শন করব, মানে আমরা বিক্রয়ের মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করেছি বেশি, মানে বিক্রয়ের মাধ্যমে যদি আমরা ভ্যাট আদায় করি ধরেন 20,000 আর ক্রয়ের মাধ্যমে আমরা ভ্যাট সরকারকে দেই 15,000, তাহলে এই যে 5,000 যে গ্যাপ সেটা আমাদের হচ্ছে দায় পাশে আমরা প্রদর্শন করব। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের সময় ব্যতীত অগ্রিম হিসাবে ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে পারে, এটা একটা সম্পদ। ওই যে আগে যে বললাম যে আমরা যখন ক্রয় করি তখন আমরা যদি ভ্যাট পরিশোধ করি সরকারকে, তো সেটা হচ্ছে আমাদের একটা সম্পদ। তো সেক্ষেত্রে আমরা চাবেদা দিব কি, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে আমরা যদি শুধু ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করি সেটা আমাদের কি সম্পদ। তো ভ্যাট চলতি হিসাব আমাদের ডেবিট,
আর আমরা টাকা পরিশোধ করেছি মানে নগদ টাকা চলে গেছে, সেটা হচ্ছে ক্রেডিট। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ভ্যাটের হিসাব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।